অল্পাহার রেস্টুরেন্টের ম্যানেজারের শঙ্করের সাথে লাকির যে ঝামেলা হয়েছিল সে কথা মনে পড়ে গেল এবং সে লাকিকে ভয় পেয়ে তাড়াতাড়ি ওদের বসার ব্যবস্থা করে দেবে বলল। সোমলতা লাকিকে অধৈর্য হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, তোমার কি মনে হয় এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা বসার জায়গা পেয়ে যাব? আসলে তোমার অভ্যেস নেই তো, তাই জানো না। এই ধরনের নামকরা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে অনেক বড় বড় লোক খেতে আসে, কেউ কাউকে পাত্তা দেয় না। অধৈর্য হলে চলবে না, এসব জায়গায় খেতে হলে অপেক্ষা তো করতেই হবে লাকি। আকাশকে ফিরে আসতে দেখে সোমলতা তাকে বললেন, আকাশ কিছু হলো? তুমি এত ব্যস্ত হও না, আমার সেরকম খিদেও পাইনি। এই কথা শুনে আকাশ সোমলতাকে বলল, হ্যাঁ আন্টি, আমার সঙ্গে ম্যানেজারের কথা হয়ে গেছে। উনি তো আমার বাবার নাম, আমার নাম, আমাদের কোম্পানির নাম শুনে তাড়াতাড়ি আমাদের বসার ব্যবস্থা করে দেবেন বলে ওদিকে গেলেন। আকাশের কথা শুনে সোমলতার আকাশের জন্য খুব গর্ব হলো। তিনি আকাশকে বললেন, একটু আগে আমি যখন গেছিলাম ম্যানেজার তো আমাকে পাত্তাই দিল না, আর তুমি একবার বলতেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিচ্ছে। আকাশ, তুমি যতই বিনয় করো, তোমার মধ্যে কিছু একটা আছে যা লোকে বুঝতে পারে। তারপর সোমলতা লাকির দিকে তাকিয়েই ওকে উদ্দেশ্য করে বললেন, কেউ কেউ আছে যাদের ম্যানেজারের সঙ্গে ভেতরে গিয়ে কথা বলার মুরুদ নেই, খালি বিরক্ত হয়ে বলতে পারে, আপনারা এখনো বুঝতে পারলেন না। আসলে এইসব জায়গায় কথাবার্তা বলতে গেলেও তো পেটে কিছু থাকতে হয়। এইসব কথাবার্তার মধ্যেই একজন ওয়েট্রেস এসে ওদের অল্পাহারের প্রাইভেট রুমে নিয়ে গেল। সেই ঘরে লাল রঙের কার্পেট বিছানো রয়েছে, আর রুমটাও খুবই সুন্দর, সমস্ত দামি ইম্পোর্টেড জিনিস দিয়ে সাজানো। ঘরের সাজসজ্জা দেখে আকাশ ভয় পেয়ে গেল। সে ওয়েট্রেসকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করব, এই ঘরের জন্য কত এক্সট্রা চার্জ দিতে হবে? ওয়েট্রেস হেসে খুব মিষ্টি করে উত্তর দিল, এটা আমাদের হোটেলের সব থেকে লাক্সারিয়াস রুম, এই প্রাইভেট রুমের জন্য 5,000 টাকা এক্সট্রা দিতে হয়। কথাটা শুনে আকাশের অবস্থা খারাপ হয়ে গেল। সে ভেবেছিল সবাইকে নিয়ে খাওয়াতে বড় জোর 4-5 হাজার টাকা লাগবে। এখানে তো যেখানে বসতে দেওয়া হলো তারই ভাড়া 5,000 টাকা। তারপর এই রুমে বসলে খাবারের দাম হয়তো 3 গুণ বেশি নেবে। আকাশ হিসেব করে দেখলো প্রায় 10,000-এর ওপর খরচ হয়ে যাবে। সোমলতা আকাশের মুখ দেখে আন্দাজ করে বললেন, আকাশ, আমরা অন্য কোনো ঘরেও তো বসতে পারি। সোমলতা ভাবলেন তিনি নিজেই কোনোদিন এত দামি ঘরে বসে খাবার খাননি, আর আকাশ যতই বড় লোকের ছেলে হোক না কেন, ও তো ছেলে মানুষ, কলেজে পড়ে, ওর এতগুলো টাকা খরচ করাতে সোমলতার খারাপ লাগলো। কিন্তু আকাশ নিজের ইমপ্রেশন ভালো করার জন্য সোমলতাকে বলল, না আন্টি, আমি নিজেই তো ওয়েটারকে বললাম এই ঘরটা খুলে দিতে, আসলে আমার এই ঘরটা খুব কমফোর্টেবল লাগে। ওয়েট্রেস আকাশের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ম্যানেজার স্যার বলেছেন আপনাকে ঘরের ভাড়া দিতে হবে না, আর তাছাড়া আপনাদের আজকের খাওয়া দাওয়া সব আমাদের হোটেলের তরফ থেকে। আসলে আমরা চাই আপনাদের মতো সম্মানীয় লোকেরা আমাদের হোটেলে আসুক, তাই হোটেলের তরফ থেকেই ম্যানেজার এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আকাশ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। সে অসম্ভব খুশি হয়ে উঠল, তার উচ্ছ্বাস চোখে মুখে ফুটে উঠল। এত বড় হোটেলে এতগুলো লোকজনকে নিয়ে খাওয়াতে তার বেশ অনেকগুলো টাকাই খরচ হতো। আজকে ভাগ্য বিশেষ প্রসন্ন, তাই সব টাকাই বেঁচে গেল। ওয়েট্রেস আবার হাসি মুখে আকাশকে বলল, আপনারা এখানে বসুন, আমি আপনাদের খাবার সার্ভ করছি। আজকে আপনাদের এই হোটেলের সমস্ত স্পেশাল খাবার সার্ভ করা হবে। ওয়েট্রেস বেরিয়ে গেল। সোমলতা খুবই মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো আকাশের মতো একটা ছেলের জন্য তিনি সর্বস্ব দিয়ে দিতে পারেন। আকাশ সোমলতাকে একটা চেয়ার টেনে নিয়ে বসালো। বসার সময় সোমলতা আকাশকে বললেন, আকাশ, তোমার তো বিশাল ব্যাপার, এখানে তোমাকে সবাই খুব মান্য করে। তোমার জন্য ম্যানেজার শুধু প্রাইভেট রুমের ব্যবস্থা করে দিলেন তা নয়, এখন আবার বলছেন খাবারের পয়সাও নেবেন না। আকাশের প্রশংসা শুনে চারুও খুব খুশি হলো। চারু ভাবেনি এত সহজেই আকাশ ওর মায়ের মনে এত বড় জায়গা করে নিতে পারবে। সোমলতার বোনেরাও আকাশকে নিয়ে খুবই উৎসাহী হয়ে উঠল। রিনা বলল, সত্যি আকাশ, এত বড় শহরে তোমার পরিবারকে লোকে এত সম্মান করে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। যদিও আমি হয়তো সেরকম কিছু বুঝবো না, তাও জানতে ইচ্ছা করছে তোমাদের কিসের বিজনেস। আকাশ এই কথার উত্তরে হেসে নিজের আঙুল নিয়ে খেলা করতে করতে বিনয়ের সঙ্গে বলল, আমাদের একটা ছোট কনস্ট্রাকশন কোম্পানি আছে, যার বাৎসরিক আয় মাত্র 10 কোটি টাকা। আসলে এই টাকাটা এতটাই সামান্য যে আমার বলতেও লজ্জা লাগছে। এই কথা শুনে মিনা আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি বলছো আকাশ, তুমি 10 কোটি টাকাকে ছোট অ্যামাউন্ট বলছো? তুমি যদি এরকম বলো তাহলে আমরা কোথায় যাই বলো তো? এরপর মিনার চোখ ঘুরে গেল লাকির দিকে। তার দৃষ্টি দেখেই মনে হলো মিনা লাকিকে আকাশের তুলনায় খুবই নিকৃষ্ট মানের বলে মনে করছে।
লাকিও বুঝতে পেরে গেছে মিনা কি ভাবছে। লাকি মনে মনে একটা জুৎসই উত্তর দেওয়ার জন্য তৈরি হলো। মিনা লাকিকে জিজ্ঞাসা করলো, আর তোমার পরিবারের কি অবস্থা? এমনিতে তোমাকে দেখে তো মনে হয় যে তুমি বছরে 1 লাখ টাকার বেশি ইনকাম করো না। লাকি মিনাকে হেসে বলল, আমার বাবা কোনো বড় বিজনেসম্যান নয়। আর রইল কথা 1 লাখ টাকার, হ্যাঁ, আমি 1 বছরে 1 লাখ টাকাও ইনকাম করি না। আসলে লাকি এদের সামনে নিজের সম্বন্ধে কোনো সত্যি কথা বলতেই চাইল না, বরং এদের চোখে নিচু হয়ে মনে মনে সে মজা উপভোগ করলো। ওরাও লাকির এই উত্তর শুনে খুব খুশি হয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকলো। এদিকে ওদের টেবিলে একের পর এক সুস্বাদু সব খাবার পরিবেশিত হলো। পোলাও, পমফ্রেট ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চিকেন কষা, আরও অনেক কিছু। রেস্টুরেন্টে যা কিছু স্পেশাল ডিশ আছে সেগুলো সব ওদের সামনে এনে সাজানো হলো। পুরো ঘরটা সুগন্ধে ভরে উঠল। চারু তার মা ও মাসিদের টেবিল ম্যানার্স শেখাতে ব্যস্ত হয়ে পড়ল। চারু আর চোখে দেখল লাকি আর রাধিকা ওদিকে যশোদাকে টেবিল ম্যানার্স শেখাচ্ছে। তাদের দেখেও মনে হচ্ছে তারা যথেষ্ট ভালোভাবেই এই সমস্ত ব্যাপারে অভ্যস্ত। এতে চারুর একটু খটকা লাগলো। চারু কিছুটা অবাক হয়ে রাধিকাকে জিজ্ঞাসা করলো, তোরা দেখছি এই সমস্ত টেবিল ম্যানার্স খুব ভালো করেই জানিস। তুই কি এই সমস্ত দামি হোটেলে কখনো খেয়েছিস নাকি? রাধিকা লাকির পরিচয় লুকানোর জন্য চারুকে বলল, না না, আমরা এসব জায়গায় খেতে আসবো কি করে? আসলে আমি কয়েক বছর এই হোটেলে কাজ করেছিলাম, তাই জানি। চারুর মাও লাকি আর রাধিকার এত বড় হোটেলে অভ্যস্ত চালচলন দেখে অবাক হলেন। রাধিকার কথা শুনে তিনি ব্যঙ্গাত্মকভাবে হেসে উত্তর দিলেন, তাই বলো? আমি ভাবলাম লাকি বোধহয় তোকে প্রায়ই এখানে খেতে নিয়ে আসে। এখানে কাজ ছেড়ে কি অন্য কোনো হোটেলে কাজ করিস এখন? রাধিকা সোমলতার প্রশ্নের উত্তর দিতেই গেল, কিন্তু তিনি আবার বলে উঠলেন, অবশ্য এইসব শিখেই বা কি করবি? তুই তো আর এখানে খেতে আসতে পারবি না। আজকে আকাশ খাওয়ালো বলে, কিন্তু এখানে খাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। কথাটা শেষ হলো আর তখনই হোটেলের ম্যানেজার মাথা ঢুকিয়ে ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। ম্যানেজার অতিরিক্ত বিনয়ী হয়ে জিজ্ঞাসা করলো, আপনাদের আমাদের এখানকার খাবার কেমন লাগলো? ম্যানেজার এই রুমে ঢোকার পর থেকেই লাকিকে খেয়াল করলো। খাবারের কথা ও লাকির দিকে তাকিয়েই ঝুঁকে জিজ্ঞাসা করলো। ম্যানেজারের ব্যবহার আকাশের একটু অদ্ভুত লাগলো। মনে হলো সে ওদের প্রতি একটু বেশি প্রসন্ন। তা না হলে কোনো বড় হোটেলের ম্যানেজার আবার খাবার কেমন হয়েছে জিজ্ঞেস করতে আসে নাকি? আকাশ উঠে দাঁড়িয়ে ম্যানেজারকে বলল, খাবার খুব ভালো ছিল, আপনার ব্যবহার আমরা কখনো ভুলব না। ম্যানেজার লাকির মুখ থেকে কিছু শুনতে চাইল। সে সব কথাই লাকির দিকে তাকিয়ে বলল, কিন্তু আকাশের কথা থামলো না। আকাশের সঙ্গে লাকির কি সম্পর্ক ম্যানেজার জানতো না, তাই সে আকাশের কথাতেও হেসে মাথা নাড়ল। ম্যানেজার খুব পোলাইটলি বলল, স্যার, আপনাদের আমি কাশ্মীর থেকে আসা এক বিশেষ ধরনের শরবত গিফট করতে চাই। এটা আমাদের হোটেলের ডেলিকেসি। আকাশ হাত বাড়িয়ে শরবতের একটা বোতল নিল। আর একটা বোতল ম্যানেজার নিজে মাথা নিচু করে খুবই বিনয়ের সঙ্গে লাকির হাতে দিল। ম্যানেজারের হাবভাবে বোঝা গেল সে লাকির চোখে পড়তে চাইছে, কিন্তু লাকি চুপচাপ অন্য মনস্কভাবে বসে রইল। আকাশের চোখ পড়ল বোতলের প্রাইস ট্যাগের ওপর, দাম লেখা 4000 টাকা। আকাশ ম্যানেজারকে বলল, এ তো অনেক দামি শরবত। আসলে এটার নাম আমি শুনেছিলাম অনেক আগে, কখনো খাওয়া হয়নি। আপনার জন্য খাওয়া হয়ে যাবে, থ্যাংক ইউ সো মাচ। ম্যানেজার আকাশের কথা শুনে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে ওদের অত দামি শরবত গিফট করলো লাকির চোখে পড়ার জন্য, কিন্তু লাকি সেদিকে লক্ষ্যই করলো না। আর আকাশ এমন ভাব করলো যে তার জন্যই ম্যানেজার সবকিছু করছে। ম্যানেজার তো এটাও বুঝতে পারলো না যে আকাশ আর লাকির মধ্যে সম্পর্কটা কি। লাকি আরাম করে চেয়ারে বসে আছে। হঠাৎ ম্যানেজারের মাথায় একটা অদ্ভুত খেয়াল হলো। তার মনে হলো আকাশ মনে হয় লাকির নিজস্ব অ্যাসিস্ট্যান্ট। ম্যানেজার বুঝলো এই জন্যেই প্রথমে আকাশ গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেছিল। লাকির প্রতি ম্যানেজারের সম্মানটা আরও বেড়ে গেল। সে সব বিষয়ে আকাশের আগ বাড়িয়ে কথা বলারও কারণও ম্যানেজার নিজের মতন করে বুঝে নিল। ম্যানেজার সবাইকে হাত জোড় করে নমস্কার করে বলল, আপনারা সবাই যে আমার এই ছোট্ট রেস্টুরেন্টে এসেছেন তার জন্য আমি আজ ধন্য। আমি আপনাদের সঙ্গে বসে একটু শরবত পান করব। এই কথা বলে ম্যানেজার দুজন ওয়েটারকে ডাকলেন এবং তারা টেবিলের সকলের গ্লাস ভরে দিল। আকাশ হেসে বলল, আপনার সাথে বসে শরবত খেতে আমাদেরও খুব ভালো লাগছে স্যার। আমি আপনার এই ব্যবহার কোনো দিন ভুলব না। ম্যানেজার আকাশকে ধন্যবাদ জানালো, কিন্তু তার মন পড়ে রইল লাকির দিকে। আকাশ, চারু, সোমলতা ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে শরবত পান করছিলেন, কিন্তু ম্যানেজার তার সর্বশক্তি দিয়ে লাকির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। সে বুঝতে পারল না কিভাবে লাকির সামনে নিজেকে উপস্থিত করা যায়। কিছুতেই
সে লাকির নিরুত্তাপ ব্যবহারের গণ্ডি পেরোতে পারল না। ম্যানেজার রাধিকা আর যশোদার সঙ্গেও খুব ভালো ব্যবহার করছিল, কারণ সে জানতো রাধিকা লাকির গার্লফ্রেন্ড আর যশোদা তার হবু শাশুড়ি। লাকি যখন একবার ম্যানেজারের দিকে তাকালো, ম্যানেজার একদম বিনয়ে গলে পড়ল। সোমলতা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। তিনি আকাশকে চাপা গলায় জিজ্ঞাসা করেন, ম্যানেজার এই অপগণ্ড ছেলেটার প্রতি এত সন্তুষ্ট কেন সেটাই বুঝতে পারছি না। হাসিটা দেখেছ আকাশ? আকাশও ঠিক বুঝতে পারল না আসল সত্যিটা কি। তবে কি আজ লাকির সত্যিটা সবাই জেনে যাবে, নাকি আজও লাকি সবার থেকে নিজেকে লুকিয়ে বেঁচে বেরোতে পারবে? কি করবে লাকি? কিভাবে নিজেকে লুকোবে? এর পরের গল্প জানতে গেলে শুনতে থাকুন